আসসালামু আলাইকুম। প্রশ্নোত্তরের আজকের পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আমি আব্দুর রহমান রনক। দর্শক, আজকে আমরা পুঁজিবাজার নিয়ে কথা বলবো এবং এর জন্য আমাদের সাথে রয়েছেন সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের এমডি অ্যান্ড সিইও তারেক ইব্রাহিম। আপনাকে স্বাগত আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। আজকে আমরা পুঁজিবাজার নিয়ে কথা বলতে চাই। আমরা জানি যে বছরের এই সময়ে ইপিএস আসে, ডিসেম্বর ক্লোজিং কোম্পানিগুলো ডিভিডেন্ড আসে, একটু উত্থান পতন থাকে আমরা দেখি এই সময়টাতে। সেই সাথে আরও যেটা যোগ হয়েছে, আমরা জানি যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে। তো তার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশ্বের অনেক মার্কেটেই কিন্তু একটা উত্থান পতন পুঁজিবাজারে। তো আমাদের মার্কেটে কিন্তু সেরকমটি আমরা দেখতে পাচ্ছি না, একটা সাইকেলের মধ্যে কিন্তু ঘোরাঘুরি করছে। আসলে কিভাবে দেখছেন আমাদের পুঁজিবাজারকে এই মুহূর্তে? আমাদের মার্কেট আসলে সাইকেলের মধ্যে ঘুরছে। এটার একটা কারণ আপনি বলতে পারেন যে আমরা মার্কেটটা আসলে অনেকদিন ধরেই স্ট্যাগনেশনের মধ্যে দিয়ে গেছে। অনেক আন্ডার ভ্যালুড, এটা রাইট। কি বলতে পারি? আচ্ছা, একটা ম্যাট্রিক্সে অনেক আন্ডার ভ্যালুড বলা যায় যে আমাদের আচ্ছা। মার্কেটে যদি আপনি প্রাইস আর্নিং রেশিও দেখেন, ওভারঅল মার্কেটের অলমোস্ট ১০ এর নিচে নেমে গেছে ক্ষেত্র বিশেষে। মিডিয়ান কোনো সেক্টরে মিডিয়ান পি/ই রেশিও ৮ বা ৮ এর কাছাকাছি। সো এই ক্ষেত্রে আসলে আমাদের মার্কেটে অনেকদিন স্ট্যাগনেশনের ফলে ভ্যালুয়েশন লেভেলটাই লো। সো ফার্দার ডিক্লাইনের আসলে জায়গাটা খুব কম। এরপরেও আমাদের মার্কেটে কিন্তু আপনি যদি দেখেন যে ওয়ার সিচুয়েশন অ্যারাইজ হওয়ার পরে একটা শার্প কারেকশন হয়েছিল। তো রাইট নাও যুদ্ধবিরতি চলছে, সেটার ফলে মার্কেট একটা স্ট্যাবিলিটি পাচ্ছে। এক্সপেকটেশন যে আমাদের মার্কেটটা একটা স্ট্যাবিলিটি পাবে। আরেকটা ব্যাপার হলো কি যে ব্যাংকিং সেক্টর রিফর্ম বা নতুন পলিটিক্যাল গভর্নমেন্ট এসেছে। সো ইলেকশন পরবর্তী সিচুয়েশন কিন্তু গ্লোবালি যেটা হয় যে সব মার্কেটই কিন্তু একটা বুল র্যালি হয়। তো আমাদের মার্কেটেও কিন্তু বুল র্যালিটা আসলে স্টার্ট হয়েছিল। কিন্তু আনফরচুনেটলি এখন আমরা একটা স্ট্যাগন্যান্ট পিরিয়ডে আছি বিকজ অফ দ্য ওয়ার। সো ওই কারণে ডাউনওয়ার্ড পসিবিলিটি বা ডাউনওয়ার্ড যে মুভমেন্টটা, সেটার প্রবাবিলিটিটা সম্ভবত একটু কম। রিসেন্টলি একটা নিউজ দেখতে পেলাম যে ২০,০০০ কোটি টাকার হাই পাওয়ার্ড মানি গভর্নমেন্ট বাজারে ইনজেক্ট করেছে এবং এটার রিফ্লেকশন কিন্তু আপনি ইনডিরেক্টলি ক্যাপিটাল মার্কেটেও দেখতে পাবেন যে প্রায় প্রতিদিন ১,০০০ কোটি টাকার মতো ট্রানজ্যাকশন ভলিউম হচ্ছে। সো ওই টাকাটা ইফেক্টিভলি যদি রিজার্ভ মানি হয়ে থাকে, এটার মাল্টিপ্লাই ইফেক্টে ব্রড মানি ক্রিয়েট হবে এবং এটা পুরো অর্থনীতিতেই ছড়িয়ে পড়ছে। এটা বিভিন্ন কারণেই দেয়া হতে পারে। অর্থনীতিকে সচল করার জন্য অথবা ব্যাংকিং খাতে লিকুইডিটি বাড়ানোর জন্য। কারণ আমরা অনেকগুলো ব্যাংক আসলে বিভিন্ন কারণে ইনসলভেন্ট হয়ে গিয়েছিল। সো এই ব্যাংকগুলোকে প্রোটেক্ট করার জন্য বা এই ব্যাংকগুলোকে পুনরুদ্ধার করার জন্য লিকুইডিটি সাপ্লাই দেওয়াটা গভর্নমেন্ট প্রয়োজনীয় মনে করেছে। সো ওইটাও একটা ইনডিরেক্ট ওয়েতে কিন্তু মার্কেটে টাকাটা আসছে। আচ্ছা, আচ্ছা। সো ওভারঅল তার মার্কেটে টাকা ঢুকছে, একটা নিজের শক্তি দিয়ে উঠছে আপনি বাজার। যদি গত ১ সপ্তাহ ১০ দিনের ট্রানজ্যাকশন প্যাটার্ন দেখেন, যে শেয়ারই হোক না কেন বাজারে কিন্তু ওভারঅল ট্রানজ্যাকশন ভলিউম বাড়ছে। কনসিস্টেন্টলি একটা ভলিউম হচ্ছে। সো আমি মনে করছি যে মানে এত কিছুর পরে নেগেটিভ অনেক কিছুই আছে, তার মধ্যেও মনে হচ্ছে নিজের একটা শক্তি দিয়ে বাজার উঠছে কিনা। বাজারের আমি বলবো যে ডাউনওয়ার্ড এর একটা রেজিস্ট্যান্স কাজ করছে। বাজার এখন পজিটিভ ক্যাটালিস্ট খুঁজতেছে। যদি পজিটিভ ক্যাটালিস্ট পায় তাহলে বাজার আপওয়ার্ড মুভ করবে। আচ্ছা, অবশ্যই। তো ওয়ারের কথা বলছিলেন, তো এই মুহূর্তে আসলে পোর্টফোলিও ম্যানেজটা কেমন করা উচিত, ম্যানেজমেন্ট কেমন হওয়া উচিত, সেই সাথে কোন সেক্টর একটু রিস্ক ফ্যাক্টর কাজ করতে পারে এই মুহূর্তে যুদ্ধের কারণে? যুদ্ধের কারণে প্রথমত আপনার কি হচ্ছে সেটা দেখতে হবে। প্রথমত আপনার যেটা হচ্ছে যে কমোডিটি প্রাইসটা বেড়ে যাচ্ছে। কমোডিটি প্রাইস বেড়ে যাওয়া প্রাথমিক কমোডিটি হলো আমাদের অয়েল। আমরা প্রায় $৪ থেকে $৫ বিলিয়ন অয়েল এবং রিলেটেড জ্বালানি আমদানি করে থাকি। এছাড়াও অয়েল ডেরিভেটিভস বিভিন্ন প্রোডাক্ট মিলে আমাদের $৮০ বিলিয়ন যে ইম্পোর্ট বাস্কেট, এটার কিন্তু বড় একটা অংশ তেল বা তেল নির্ভর। সো এখানে আমাদের আমদানি খরচ বেড়ে যাবে। মানে যদি এইরকম তেলের প্রাইস বহাল থাকে, আমরা $৭ থেকে $৮ বিলিয়ন একটা অ্যাডিশনাল ইম্পোর্ট কস্ট আমাদের আসবে। আচ্ছা। সো অ্যাডিশনাল ইম্পোর্ট কস্ট আসা মানে হলো যে আপনার এক্সপোর্টের তুলনায় ইম্পোর্ট বেশি। সেই জায়গায় তাহলে আমাদের ব্যালেন্স অফ ট্রেডে একটা ঘাটতি দেখা দিবে। ব্যালেন্স অফ ট্রেডে যদি ঘাটতি দেখা দেন,
আমাদের কারেন্সি ডিভ্যালুয়েশনের একটা প্রবলেম ক্রিয়েট হয়, আমাদের বিভিন্ন ধরনের সিচুয়েশন অ্যারাইজ করবে যেটার ফলে যে আমাদের কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে। সো আপনি যে প্রশ্নটা বলেছিলেন যে কি ধরনের পোর্টফোলিও সাজানো উচিত, হ্যাঁ হ্যাঁ কস্ট অফ প্রোডাকশন বাড়লে সেক্ষেত্রে আমাদের যেসব কোম্পানি অতিরিক্ত ঋণ নির্ভর, আচ্ছা তাদের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে। লো মার্জিনে যারা অপারেট করে, রেজার থিন মার্জিন, মানে আমাদের কনজিউমার সেগমেন্টে অনেক কোম্পানি আছে যে গ্রস মার্জিন 40-50%, বাট কিছু কোম্পানি আছে যাদের গ্রস মার্জিন হয়তো 10-15%-এ অপারেট করে। কমোডিটি ড্রিভেন, কমোডিটি প্রাইস বেড়ে গেলে খুব ইম্প্যাক্টেড হয়। যেমন উৎপাদন খাত বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আবাসনের সাথে জড়িত উৎপাদন খাত যারা আছে, এদের সাধারণত মার্জিনটা কম হয়ে থাকে, গ্রস মার্জিনটা, বা হাইলি লেভারেড কোম্পানি বা মার্কেট লিডার না, ছোট আকারের কোম্পানি, তাদের কিন্তু প্রফিটেবিলিটিতে ধাক্কা আসবে। সো সেক্ষেত্রে কিন্তু বিনিয়োগকারীদের ওই জিনিসটা মাথায় রেখে অপারেট করতে হবে। ইভেন এই যুদ্ধের ফলে এক্সপোর্টেও কিন্তু একটা ধাক্কা আসছে। বিজিএমএ সভাপতি গতকালকে বললেন যে অনেক অর্ডার শিফট হয়ে যাচ্ছে। সো এই জিনিসগুলো একটু কেয়ারফুলি বিনিয়োগকারীদের নজর রাখতে হবে। যেসব কোম্পানির ব্যালেন্স শিটের ঋণ নেই সেই কোম্পানিগুলো ভালো করতে পারে, বা স্পেসিফিক বিজনেস মোট আছে, অর্থাৎ মার্কেটে তাদের এক ধরনের বার্গেনিং পাওয়ার আছে, এই ধরনের কোম্পানিগুলো আমার মনে হয় যে লং টার্মে ভালো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই ভালো একটা পরামর্শ দিলেন বিনিয়োগকারীদের জন্য। বিনিয়োগকারী এইভাবে আসলে পোর্টফোলিও ম্যানেজ করতে পারবে। আমি একটু জানতে চাই, বিএসইসির নেতৃত্বের পরিবর্তনে আমরা মাঝে মাঝে অনেক ধরনের গুঞ্জন শুনে থাকি, এবং এই গুঞ্জনে কিন্তু সূচক ওঠানামাও করে। খুবই অবাক করা একটা ব্যাপার। বাংলাদেশের মার্কেটে এরকমটি হয়, আর কোথাও হয় কিনা আমি জানি না। তো এটিকে আপনি কীভাবে দেখছেন? আর আমরা জানি যে এসিসি চেয়ারম্যানের বয়সসীমা একটু চেঞ্জ করা হয়েছে, তো এটির কোনো প্রভাব আছে কিনা, কীভাবে দেখেন? আসলে নতুন পলিটিক্যাল গভর্নমেন্ট এসেছে, তার ম্যান্ডেট অনুযায়ী হয়তো অনেক পরিবর্তন অনেক শীর্ষস্থানীয় পদ কিন্তু চেঞ্জ হয়েছে, করা হয়েছে। এটা আসলে পৃথিবীর সব দেশে কম বেশি হয়ে থাকে। তো আমরা মার্কেট স্টেক হোল্ডার এবং বিনিয়োগকারী হিসেবে আমরা এক্সপেক্ট করি যে মার্কেটের যে রিফর্ম আমরা চাচ্ছি, বা যে রিফর্ম করা হচ্ছে, এবং যে রিফর্ম আপনি দেখবেন যে এখন কিন্তু আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক, স্পেশালি আইএমএফ, তাদের যে লোন ট্রান্সিগুলো দেয় সেগুলোর সাথে কিন্তু দুটো রিফর্ম কন্ডিশন সবসময় ইনক্লুডেড থাকে। ওয়ান অফ দেম ইজ ব্যাংকিং সেক্টর রিফর্ম, অ্যান্ড আদার ইজ ক্যাপিটাল মার্কেট রিফর্ম। তো আমার মনে হয় যে আমরা সবাই আসলে আমরা যেহেতু মার্কেট ড্রিভেন ইকোনমি, আমাদের এই ইকোনমিতে আসলে আপনার এটার ইমপ্রুভমেন্টটা দরকার আর কি। ক্যাপিটাল মার্কেটটা দীর্ঘদিন ধরে একই পর্যায়ে পড়ে আছে, দীর্ঘদিন ধরে সবাই আমরা চাচ্ছি, রেগুলেটরি সাইড থেকেও কাজ করা হচ্ছে। আমাদের এক্সপেকটেশন হলো যে রিফর্মগুলো যাতে কন্টিনিউয়েশন থাকে। বছর শেষে আমাদের ইন্ডেক্সটা আমরা আসলে কোথায় দেখতে পারি? সেই সাথে আমি যদি আরেকটু জানতে চাই, আমি যদি 3টি স্টকের কথা বলি, যে কোন 3টি স্টকে এই মুহূর্তে আসলে বিনিয়োগ করলে বিনিয়োগকারীদের জন্য ভালো হবে, তারা লাভবান হবে, কিভাবে তাদের পোর্টফোলিওটা একটু ম্যানেজ করবে? আচ্ছা, সবার শেষের উত্তরটা দিয়ে আমি প্রথমে শুরু করি যে কিভাবে বিনিয়োগ করা যেতে পারে। এটা আমার মনে হয় যে একটা স্ট্র্যাটেজি হতে পারে যে বাজারে কিন্তু এখন বেশ কিছু ভালো শেয়ার অনেক হাই ডিভিডেন্ড ইল্ড পাওয়া যাচ্ছে। সো শুধু দেখা যাচ্ছে যে ডিভিডেন্ড দিয়েই একটা রিটার্নের বড় অংশ হয়ে যাচ্ছে। তো আমি মনে করি যে বিনিয়োগকারীদের হাই ডিভিডেন্ড ইল্ডিং যে স্টকগুলো আছে, বেশ কিছু, প্রায় 8 থেকে 10টা স্টক, মেবি তারও বেশি, জানতে চাইতে পারি সেগুলো? মানে এটা মার্কেট ইনফরমেশনই আছে যে আপনার অনেকগুলো খাতের অনেক কোম্পানি আছে, যেমন ব্যাংকিং খাতে রিসেন্টলি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, এদের সবারই ডিভিডেন্ড ইল্ড কম বেশি ভালো। সো ডিভিডেন্ড কিন্তু ইটসেলফ ইজ এ ভেরি স্ট্রং ইনকাম জেনারেটর, এবং ইটস অ্যান ইন্ডিকেটর অফ দ্য কোম্পানিজ হেলথ আমরা মনে করি।
তো আমার মনে হয় যে বিদেশি বিনিয়োগকারীরা কি ডিভিডেন্ডকে পছন্দ করে না ক্যাপিটাল গেইনকে বেশি পছন্দ করে? বিদেশি বিনিয়োগকারীরা ক্যাপিটাল গেইনকে পছন্দ করেন বেশি, আচ্ছা, কিন্তু অবশ্যই। এটাকে মাথায় রেখে তারা কিন্তু বিনিয়োগ করে। ডিভিডেন্ড ইল্ড তাদেরকে ইন্ডিকেশন দেয় যে কোম্পানির স্বাস্থ্যটা ভালো। তখন তারা মনে করে যে কোম্পানি ডিভিডেন্ড ইল্ড ভালো দিতে পারে সেই কোম্পানি ক্যাপিটাল গেইনও জেনারেট করে। আপনি যদি এক্সাম্পল দেখেন, আমি যে ব্যাংকগুলোর নাম বললাম, প্রাইম ব্যাংক বোধহয় গত বছর 22 থেকে 24 টাকা ট্রেড হয়েছিল। সো ইফেক্টিভলি যারা ডিভিডেন্ড পেয়েছেন তারা কিন্তু ক্যাপিটাল গেইনও পেয়েছেন। আপনি যদি সিটি ব্যাংক, ইবিএল এর কথা বলেন, ইভেন ব্র্যাক ব্যাংক, এরা সবাই ডিভিডেন্ড ইল্ডও ভালো মেনটেন করেছে, ক্যাপিটাল গেইনও ভালো মেনটেন করেছে। হ্যাঁ, এর মধ্যে যে ব্যতিক্রম না তা না, বাট সেই ব্যতিক্রমের ক্ষেত্রে কোম্পানি কি বিনিয়োগকারীদেরকে যথেষ্টভাবে ব্যাখ্যা করছে যে কেন তারা ক্যাপিটালটা রিটেইন করছে। যদি ক্যাপিটাল রিটেনশনের যথেষ্ট ব্যাখ্যা থাকে তাহলে ওই কোম্পানিতে অবশ্যই বিনিয়োগকারী বিনিয়োগ করতে পারেন। আরেকটা পুরনো অ্যাডভাইস, সেটা হলো যে অ্যানুয়াল রিপোর্ট পড়ে বিনিয়োগ করা উচিত যদি বিনিয়োগ করতে চান। স্পেকুলেশন ইটস এ ডিফারেন্ট গেম, বাট আমাকে যদি বলা হয় যে বিনিয়োগের অ্যাডভাইস, আমি মনে করি যে এটা আপনি ম্যানুফ্যাকচারিং খাতে যদি আপনি আসেন, এরকম অনেক কোম্পানি আছে। এটা হলো আমি আমার ব্যক্তিগত মত শেয়ার করছি এবং আমি বলে রাখতে চাই যে এই ধরনের অনেক যে কোম্পানিগুলোর নাম বলছি এদের মধ্যে অনেকগুলো আমার পোর্টফোলিওতে হয়তো, বা আমাদের কোম্পানির পোর্টফোলিও বা আমাদের মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে আমরা ইনভেস্ট করি বা নিয়মিত কেনাবেচা করি। আপনি যদি দেখেন যে ম্যানুফ্যাকচারিং খাতে ম্যারিকো বাংলাদেশ প্রায় 7 to 8% ডিভিডেন্ড ইল্ড প্রোভাইড করছে এবং ইনভেস্টাররা ডিভিডেন্ড ইল্ড যে কোম্পানিগুলো থেকে পাচ্ছেন সেগুলোই কিন্তু ক্যাপিটাল গেইন জেনারেট করছে, বিকজ ডিভিডেন্ড ইল্ড ইন্ডিকেটস যে ক্যাশ ডিভিডেন্ড ইল্ড স্পেশালি যে অ্যাডিশনাল ক্যাশ ফ্লো জেনারেশন ক্যাপাসিটি ওই কোম্পানিটার কেমন এবং ট্রুলি কোম্পানিটা ক্যাশ ডিপেন্ডেন্ট বিজনেস কিনা, অর্থাৎ অ্যাক্রুড ইনকাম এবং ক্যাশ ইনকামের মধ্যে একটা পার্থক্য আছে আর কি অ্যাকাউন্টিং সেন্সে। সো ডিভিডেন্ড ইল্ড ইন্ডিকেটস যে একটা তার ক্যাশ ফ্লো, ফ্রি ক্যাশ ফ্লো ভালো আছে। আপনি ম্যানুফ্যাকচারিং খাতে এরকম আরও অনেক কোম্পানি আছে, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, এরাও ভালো ডিভিডেন্ড দিচ্ছে। এছাড়া আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না, বাট আইটি খাতে, টেলিকমিউনিকেশন খাতে আপনি যদি রবি, গ্রামীণ ফোনের দেখেন, তারাও কিন্তু ভালো ডিভিডেন্ড প্রোভাইড করছে। স্পেশালি রবির আর্নিংসের বেশ একটা উল্লম্ফন দেখা যাচ্ছে। সো প্রাইসটাও মনে হয় অনেক কমে আছে, প্রাইসের লেভেলটাও অনেক কম, প্রাইস আর্নিং রেশিওটাও, ফরওয়ার্ড প্রাইস আর্নিং রেশিওটা যেটা একটু হায়ার এন্ডে ছিল, রবি ভালো ডিভিডেন্ড এবং ভালো আর্নিংস দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে আর্নিংস ইল্ড এবং ডিভিডেন্ড ইল্ড দুটোই ইমপ্রুভ করে গেছে। তো আমার মনে হচ্ছে যে এরকম বিনিয়োগকারীরা মিড ক্যাপ, লার্জ ক্যাপ সেগমেন্টে এখন যদি খুঁজে, কারণ আমাদের মিডিয়ান প্রাইস আর্নিং রেশিও অফ দ্য মার্কেট এটা কিন্তু কমে গেছে, খুবই লুক্রেটিভ অবস্থায় আছে। কমে এখন কিন্তু সাউথ এশিয়ান লেভেলের থেকেও আমরা নিচে চলে আসছি। আচ্ছা, সো ইটস এ ভেরি লুক্রেটিভ লেভেল। এখন অবভিয়াসলি বিনিয়োগকারীদের ফ্রাস্ট্রেটেড হওয়ার কারণ আছে যে মার্কেট দীর্ঘদিন ধরে একই অবস্থায় আছে। আমার মনে হয় যে আপনি বলছেন যে মার্কেট কোন লেভেলে দেখি, আমার মনে হয় যে মার্কেটে এবার আমরা ওভারঅল লেভেল বছর শেষে যুদ্ধ পরিস্থিতিটা তো আর প্রেডিক্ট করা যাচ্ছে না। যদি যুদ্ধ পরিস্থিতি নর্মাল থাকে, বৈশ্বিক বাণিজ্যিক পরিস্থিতি ঠিক থাকে, আমার মনে হয় যে বিনিয়োগকারীরা ওভারঅল ফিক্সড রেটের থেকে ইকুইটি মার্কেটে বেশি রিটার্ন পাবেন। আপনি বছর শেষে একটা ভালো অবস্থানে আশা করছেন আমাদের ইন্ডেক্সকে। আমি একটু জানতে চাইবো যে আমাদের তো ফ্রন্টিয়ার মার্কেট, ইমার্জিং মার্কেটে আমরা যাব, তো আমরা জানি ফ্রন্টিয়ার মার্কেটেও কিছু বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু বিনিয়োগ করে থাকে, তো তারা আসলে কতখানি আগ্রহী হচ্ছে, তাদের ব্যাপারে আমাদেরকে আপনি কতটুকু জানাতে পারবেন? ফ্রন্টিয়ার মার্কেটে আসলে আমাদের মার্কেট তো ফ্রন্টিয়ার মার্কেটের মধ্যে অবশ্যই পড়ে। তো এখনকার সিচুয়েশন হলো যে বিদেশি বিনিয়োগকারীরা, আমরা যেটা ডিএসসি ডাটা থেকে দেখি আর কি, যেটা মনে হচ্ছে, এবং গ্লোবাল মার্কেটের অনেক সময় তারা ইনভেস্টর লেটার পাবলিশ করে, তো সেটার বেসিসে আসলে রিব্যালেন্সিং হচ্ছে আর কি। সো ইন্ডিয়ান মার্কেটে কিন্তু আউটফ্লো হচ্ছে প্রায় কয়েক বিলিয়ন ডলার, অনেক বিলিয়ন ডলারই, আমি আসলে এক্সাক্ট নাম্বারটা বলতে পারছি না। ইন্ডিয়ান মার্কেটে ওভারঅল আউটফ্লো হচ্ছে, তো সেগুলো কোথায় যাবে? এটা আউটফ্লো হচ্ছে বিকজ এই
এই যে যুদ্ধ সিচুয়েশন, হুম, হুম, এটার কারণে আসলে সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড হয় কমোডিটি ইম্পোর্টিং Yes. কান্ট্রিগুলো। হুম, হুম, সো আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিগুলো কিন্তু আসলে কমোডিটি প্রডিউসিং না, কমোডিটি ইম্পোর্টিং। হুম, আমরা কমোডিটি ইম্পোর্ট করি এবং সেটা প্রসেস করে আমরা এক্সপোর্ট করি এবং আমরা কনজাম্পশন করি। তো এটার কারণে, এবং ইন্ডিয়া ওয়ান অফ দ্য লার্জেস্ট অয়েল ইম্পোর্টার, অয়েল অ্যান্ড গ্যাস ইম্পোর্টার, এটার কারণে ইন্ডিয়ার ইম্প্যাক্ট হয়েছে। বাট পাকিস্তান বা শ্রীলঙ্কা, অন্য দুটো ফ্রন্টিয়ার স্ল্যাশ ইমার্জিং মার্কেট, হুম, হুম। তাদের কিন্তু ইনভেস্টর ফ্লো অতটা খারাপ না, আচ্ছা। তাদের মোটামুটি পজিটিভ ফ্লোতে আছে। হুম, হুম, এক্ষেত্রে আমাদের মার্কেটে কিন্তু লাস্ট চেঞ্জের ফলে, স্পেশালি আইএমএফ এর সাথে বাংলাদেশ গভর্নমেন্টের চুক্তি হওয়ার পরে বেশ কিছু রিফর্ম হয়েছে, ব্যাংকিং সেক্টর রিফর্ম হয়েছে। ওই রিফর্মগুলোর পরে কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা বিভিন্ন শেয়ারে বিনিয়োগ বাড়িয়েছে। হুম, হুম। এর মধ্যে আপনি দেখবেন যে ব্যাংকিং খাতের বেশ কয়েকটা কোম্পানিতে তাদের বিনিয়োগ বাড়িয়েছে, ম্যানুফ্যাকচারিং খাতেও কিছু কোম্পানিতে বিনিয়োগ বাড়িয়েছে। এর মধ্যে আবার কিছু ম্যানুফ্যাকচারিং খাতের কোম্পানিতে বিনিয়োগ কমেছে। এটার কারণটা হলো যে তারা আসলে দীর্ঘদিন কোনো কোম্পানিতে হয়তো ইনভেস্টমেন্ট ছিলেন। একটা হলো যে তারা মুনাফা তুলে নিচ্ছেন, অথবা ফ্রন্টিয়ার মার্কেট থেকে হয়তো তাদের আশানুরূপ ফলাফল আসেনি। এটার কারণ হলো যে ফ্রন্টিয়ার বলতে দেখা গেছে যে আমাদের মার্কেট ছাড়াও ইরাক, ভিয়েতনাম সহ আরও অন্যান্য মার্কেট আছে। এর বাইরে কিছু কিছু কোম্পানিতে আসলে আমাদের মার্কেটে ইনভেস্ট করা হয়েছিল, বাট গভর্নেন্স ইস্যুটা, হুম, হুম। যেটা নিয়ে আমরা সবাই এখন ডিসকাস করা হচ্ছে যে অডিট রিপোর্টটাকে কিভাবে স্বচ্ছ করা যায়। অ্যাটলিস্ট বিনিয়োগকারীদের কাছে কোম্পানি যে নাম্বারটা পাবলিশ করে হুম, হুম। সেটা যাতে স্বচ্ছ এবং বিনিয়োগকারীদের বিশ্বাসযোগ্য হয়, এটা নিয়ে সবাই কাজ করছে। রেগুলেটর সাইড থেকে বিভিন্ন রেগুলেটরি চেঞ্জ আনা হয়েছে। তো কিছু কিছু কোম্পানিতে বিদেশি বিনিয়োগ হয়েছিল, বাট যেটা মনে হচ্ছে যে তারা আসলে ওই কোম্পানিগুলোর নাম্বারসে যথেষ্ট আস্থা রাখতে পারছে না, আচ্ছা, অথবা আচ্ছা। ব্যবসায়িক সিচুয়েশন হুম, হুম, পরিবর্তন হয়েছে, হুম, ওটার হুম। কারণে কিছু বিনিয়োগ উইথড্র হয়েছে। বাট নেট আমরা যদি বলি যে 4 বছর আগে কিন্তু নেট আউটফ্লো ছিল। 2 বছর আগে থেকে যেটা সিচুয়েশন হচ্ছে যে ইনফ্লো হচ্ছে, আউটফ্লো হচ্ছে। আর রিসেন্ট টাইমে বিনিয়োগকারীদের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কোয়েরিজের পরিমাণ, অর্থাৎ তারা বিভিন্ন শেয়ারের ব্যাপারে জানতে চাচ্ছে, বিভিন্ন কোম্পানির সাথে মিটিং করছে। তো আমার এক্সপেকটেশন হলো যে এটা একটা ভালো দিক, তাই তো? এটা একটা ভালো দিক, হুম, ট্রেন্ডটা পজিটিভ হবে। হুম, হুম। আমরা বিভিন্ন পেপার পত্রিকাও দেখি যে আমাদের মার্কেটের যে লার্জেস্ট ব্রোকাররা আছে তারা হুম। কিন্তু বিনিয়োগকারীদের নিয়ে বিভিন্ন রোড শো করছে, আচ্ছা। রিভার্স রোড শো করছে, জি। বাংলাদেশে এসে রোড শো করছে। তো আমার এক্সপেকটেশন হলো যে তাদের আগ্রহের পরিমাণ বাড়ছে, অর্থাৎ হুম, ইন্টারেস্টটা গ্রো করছে। তো ইন্টারেস্ট গ্রো করলে ওটার সাথে মানি ফ্লো হুম। অবশ্যই কানেক্টেড। আমি মনে করতেছি যে যদি গভর্নেন্স সিচুয়েশন বা আমাদের যে ফাইন্যান্সিয়াল রিফর্মটা আছে এটা যদি কন্টিনিউ করে, এটা বাড়বে।